নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন বিকালবেলা, তো বিকালবেলা আর কোনো কাজকর্ম সেইভাবে করতে ভালো লাগছে না। নদী রাস্তার উপর দিয়ে হাঁটাচলা করছি আর এখন থেকেই পর্বটা শুরু করলাম। আর আজকে সকালবেলার দিকে বৃষ্টি হয়েছে, কিন্তু দুপুরবেলা রোদ হওয়ায় আবার রাস্তা শুকিয়ে গেছে। তো রাস্তার এমাথা থেকে ওমাথা দিব্যি হাঁটাচলা করা যাচ্ছে। আর গতকালের পর্বে আপনাদেরকে বলছিলাম আমাদের আপ্যায়নে অতিথিরা এসছেন, তো ওনারা এখন আজকে গেছেন জঙ্গল সাফারিতে, এবার কালকে ঢুকেছেন। আর আজকে তো দ্বিতীয় দিনে জঙ্গল সাফারি থাকে, কিছুক্ষণের মধ্যেও ওনারা উঠবেন উপরে। আর গতকাল আসার থেকে কথাবার্তা অনেক কিছু হয়েছে, কিন্তু রাত্রিবেলা খাওয়া দাওয়ার সময় ছোট্ট একটা ক্লিপস নেওয়া আছে। কারা এসছেন আপনারা আজকে পর্বে দেখতে পাবেন, তো দেখতে থাকুন। আশা রাখছি আজকে পর্বটা আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ও সাথে থাকবেন। সূর্যটা পশ্চিমে ঢলেছে, নদীর উপরে সেই ছায়া, শান্ত স্নিগ্ধ নদী। আর এপারে আমরা আছি নদী বাঁধের উপরে। রাস্তাগুলো কিছুটা শুকনো কিছুটা কাঁচা এমনটা হয়ে আছে, যেহেতু মাটির রাস্তা। বর্ষাকাল, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো রৌদ্র, এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। চলো হাঁটি, চলো। আজকে বাড়িতে টুকটাক করে কাঠের কিছু কাজ হয়েছে, আর এখন টিনের কাজ হয়নি। টিনের কাজ হয়েছে, পেরেকের কাজও হয়েছে, হাতুড়ির কাজও হয়েছে। ওইভাবে দেখতে গেলে তো তাহলে ওই পয়সার কাজও হয়েছে, মানে পয়সার কাজ হয়নি, ওটা কি বলে, টাকার কাজ হয়েছে। পেরেকের মাথা ওটা কি বলে, পয়সার। ওরা তো যে পয়সা বলে, যে পয়সা বলে ওগুলো যারা একটু গ্যাস তারা বলে। তোমার সৌরভ একটু গানের রেওয়াজ করছিল, করতে করতে পাশেই শুয়ে একেবারে ঘুমিয়ে গেছে। এখন ডেকে তুলতে হবে। এটা হবে, এটা ভালো না। জ্বালানি কাঠের মধ্যে থেকে কাঠ খুঁজে বের করে একটা ওই বাসন টাসন রাখার মতো থাকা একটা তৈরি হচ্ছে আপাতত রেডিমেড। উনি চলে যাচ্ছিলেন, যাওয়ার পথে আবার নতুন কাজের সূত্রপাত। কাকা বলছে যে যন্ত্রপাতি বিশেষ নেই, এই চাঁচা ঘষা করা যাবে না। সুস্মিতা বললো যা হোক এটা করে দাও আমার, অন্তত বাসন টাসন রাখার জন্য। এটা বানানো হচ্ছে। আর এই যে মেন কাজ যেটা, সেটা আজকে এই কমপ্লিট হলো, দরজা। আর এই জানালা হলো না দিয়ে একটা বড় ফাঁকা রেখে, এটা কিন্তু একটু ফাঁকা রেখেই জানালাটা হলো। এইখানে একটা কাটা, আর এইটা সোজা দিয়ে কাকা বলছে এটা রেখে দিই। আমি বলছি হ্যাঁ দাও, দিলে তো একটা জানালা হচ্ছে। তো এই হয়েছে, এখন তালা চাবি মারা যাবে। কি সমস্যা হচ্ছিল, ওইখানে তো দরজা কাটা, এবার এই মুখ খোলা, মানে টোটাল দরজায় সামনে দিয়েও কোনো কাজ হচ্ছে না, পুরো খোলা, পাহারা দিতে হচ্ছে বসে বসে। আর এই রান্নাঘরে কোনো জিনিস তখন রেখে ইয়ে করতে পারছিলাম না, রান্না শেষ তো সব আবার ঘরে তুলতে হচ্ছিল। তো এখন এই সমস্যা নেই, তালা চাবি মারলে বা এমনি ভেতর থেকেও দরজা বন্ধ করা যাবে, আর সমস্যা নেই। জ্বালানির থেকে সব কাটিং হচ্ছে এখন। বীজতলা পুরো জলের তলায়, বৃষ্টিতে একদম ডুবে গেছে। এই জল না ছিঁচে দিলে সমস্যা। টেনে বার করতে করতে আছে সব এরকম মোটামুটি একটু সাইজের কাঠ এর মধ্যে মিশিয়ে আছে, তো তখন ওইভাবে রাখা। এবার এই কাঠের মধ্যে তো হাত দেওয়াও রিস্ক, একটু দেখে শুনে করতে হচ্ছে। এবার এর উপরে যা জিনিসপত্র এইগুলো সরাবো আবার তুলবো, ওই জন্য আলতো করে সরিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। একটা ভালো করে আছে, কিন্তু আবার ছিপ নিয়ে দাঁড়িয়ে গেলে
ছিপ ওখানে ছিল, চারও একটা তুলে রেখেছি কৌটো ভরে, সবসময় তোলা যায় না, এই জন্য ভাবলাম একটু ছিপ ফেলি দেখি। ঠোকর দিচ্ছে কিন্তু উঠছে না মাছ, কিন্তু এসে টুকরে টুকরে খাচ্ছে চারটা। ডোবাচ্ছে না তো, বসে বসে খাচ্ছে। একটা মাছে হবে, একটা মাছ কি হবে, হাড়িতে যাওয়ানো আছে, দেখা যাক আর কি হয়। গতকালের শসা আজকে দেখছি কত বড় হয়ে গেছে। অসংখ্য ফুল আর ছোট ছোট ফলও হয়েছে প্রচুর। এ জল হাতে ছেঁচে পারা যাবে প্রত্যেক দিন? হাতে জল ছেঁচে হবে? আগাটা একটু জাগিয়ে রাখতে হবে। তো ওই তারকদের ওই পাতা তো জল মোটে ছিঁচল না, তো জলের তলায় ডুবে আছে। হ্যাঁ, নাহলে পচে যাবে তো। আপনাকে না, আপনাকে না, এই যে ভাই কৌশিক বাবুকে। বোট কোথায়? ওরা কি বাজারে উঠেছে গেস্ট? তাহলে তো কিছুক্ষণের মধ্যেই ঢুকবে বোধহয়। হ্যাঁ, হ্যাঁ, অনেকে হেঁটে আসে তো উপর দিয়ে, বাজারের থেকে বলে এইটুখানি হেঁটে যাই। হ্যাঁ, বোটে অনেকক্ষণ থাকলে কিন্তু পাটা একটু মনে হয় যে একটু হাঁটি। আমাদের গেস্টরা জঙ্গল থেকে এবারে উঠবেন, বোট আসবে, তো হাঁটতে হাঁটতে বোট ঘাটের দিকে চলে এলাম। আর সঙ্গে ভাই কৌশিকও আছে, তো এখানে এসে দাঁড়ালাম। এখন দেখছি জয়পুর বাজারের দিক থেকে বোটটা কখন আসে। আর এখানকার পরিবেশটা পড়ন্ত বেলাতে, সূর্যটা ডুবেই গেছে, তো অসাধারণ একটা স্নিগ্ধ মনোমুগ্ধকর একটা পরিবেশ। নদীর যে রূপ সেটাও খুব স্নিগ্ধ একটা রূপ। নদীর পাড়ে এলে এই প্রাকৃতিক সৌন্দর্য, এই যে নদীর বুক ছুঁয়ে ওই বুনো হাঁস পানকৌড়ির উড়ে যাওয়ার দৃশ্য, কিংবা এই যে লাল কাঁকড়া চরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কিংবা মেনু মাছ একদম জলের কানা দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, এই দৃশ্যটা দেখলে মন যেন সেই জীবনানন্দের কবিতাটাই বলতে চায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আসলে ধানসিঁড়ি হয়তো একটা নদীর নাম, নদীর নামের জায়গায় যদি গোমর বসানো হয় তাহলে কিন্তু অনুভূতিটা একই থাকে। তো যাই হোক, এই জায়গাটা আমাদের বরাবরই প্রিয় জায়গা, আসিও মাঝে মাঝে এখানে। এই জায়গার মাটিটা যে ভেঙে যাচ্ছে কৌশিক, এখানে কাজ হবে, এই মরানিতে 2-4টে লোক দিয়ে এটাকে ঠিক করতে হবে। আমাদের এই ঘাটে প্রত্যেক বছরই কিছু না কিছু কাজ করাতে হয়। আসলে নদীর এই জোয়ার ভাটার জন্য মাটির এই ঘাট তো রক্ষা করা খুব মুশকিল হয়ে যায়। যদিও কথাবার্তা শুনতে পাই যে এখানে একটা সরকারি জেটি ঘাট হবে, সেটা এখানে না, আরেকটুখানি সামনের দিকে হয়তো হবে, একটা মিডিলে, এই যে কংক্রিট যে বাঁধ করা এর মিডিলে হবে, কারণ এখানে বেশ কিছু রিসর্ট হয়েছে, হোমস্টে হয়েছে, যে কারণে ঘাট একটা হবে। এখন কখন যে হবে সেই ঘাট হতে হতে আমাদের বয়স হয়তো চলে যেতে পারে। এখন আমাদের এই মাটি দিতেই হবে, এই জায়গায় মাটি দিয়ে ইট টিটগুলো পড়ে যাচ্ছে। আসলে এই বর্ষাকালটা গেলে আর অত সমস্যা হবে না, এই বর্ষার সময়টাই ভয়, জোয়ারটা বেশি হয় তো। বর্ষাতে মেন কথা ওয়েদারের
হ্যাঁ একদম একদম। আমরা দু ভাই নদীর ধারে দাঁড়িয়ে আছি, আমাদের যারা গেস্ট তাদের জন্য অপেক্ষা করছি। আর আপনাদেরকে একটু বলে রাখি, আমার এই ভাই কৌশিককে আপনারা আগেও দেখেছেন। আমার পেছনে যে রিসর্ট দেখা যায় লাল রঙের, সেটার মালিক হচ্ছে এই ভাই। আর আমি আছি এদিকে। ও আমার থেকে এই যে ট্যুরিজমের সেক্টরে আমার থেকে ও সিনিয়র, বয়সে জুনিয়র হলেও। তো আমরা দু ভাই কিন্তু একসঙ্গেই করি। আমাদের দেখা গেল যে ডেটে যে কজন হয়, একই ডেটে ওর কিছু লোকজন, আমার কিছু লোকজন, সব মিলে আমরা একসঙ্গে করি দু ভাই। আর পরিষেবার দিকটা আমরা সবসময় বজায় রাখি, কম্প্রোমাইজ করি না। কারণ এই ইলিশ উৎসব বা সুন্দরবন ভ্রমণ নিয়ে চটকদারি বিজ্ঞাপন আপনারা দেখতে পাবেন ইউটিউব, ফেসবুক বা অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। একটা চটকদারি বিজ্ঞাপন থাকে খুব কম বাজেটে, খুব কম প্যাকেজ রেট দিয়ে। বাস্তবে তাতে যে কি পরিষেবা দেওয়া যায় সেটা আমরা ভালো করে বুঝি, কারণ যেহেতু আমরা এই প্যাকেজগুলো করি। সস্তায় ভালো কিছু হয়, সস্তায় ভালো কিছু যে হয় না, যেমন কারোর নাম বলা উচিত না, আমাদেরই পরিচিত লোকজনের ভিতরে দেখেছি খুব কম টাকার প্যাকেজ করেছে এবং হু করে সেই প্যাকেজ বিক্রিও করেছেন। তারপরে যেটা হয়েছে, পেমেন্ট নেওয়ার পরে তারা যার মাধ্যমে এলেন তাকে আর খুঁজে পাচ্ছেন না, ফোন বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু হয়। আমার যেহেতু অল্প দিনের অভিজ্ঞতা, গত বছরে এই রকম কম প্যাকেজের কিছু ট্যুর যারা রুম ভাড়া নিয়েছিল আমার এখানে, তাতে করে আমার যে অভিজ্ঞতা, যে ওটা বোধহয় ভাই কৌশিক, ও বা আমি কেউই ওটা করতে পারবো না। কারণ প্রথম কথা হচ্ছে একটা টিকে থাকা এই প্ল্যাটফর্মে, এটা একটা দিক। আর হ্যাঁ, এই দুর্ব্যবহারটা করা আমরা করতে পারবো না। আর দ্বিতীয় তো যেটা আমার ক্ষেত্রে যেটা সব থেকে বড় কথা, এই 3 বছর প্লাস হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে আছি, আর আমার যারা আসে সবই আমাদের দর্শক। কাজেই তাদের সঙ্গে কোনো রকম বিরূপ ব্যবহার বা খারাপ পরিষেবা এটা কখনোই দিতে পারবো না। যে কারণে আমরা যেটা বলি খোলামেলা। আর আমাদের যে ডেট, প্যাকেজ ডেট, আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে জানতে চান যে সুন্দরবন ভ্রমণে যাব, কিভাবে কি যাব। তো আমাদের দু ভাই মিলেই একটা শিডিউল তৈরি করা আছে, ডেট, এবং সেখানে রয়েছে ভ্রমণ কোথায় কোথায় হবে বা কি খাওয়া দাওয়া আছে, সবটাই কিন্তু উল্লেখ করা আছে এবং তার একটুও নড়চড় হয় না। আর আমরা চেষ্টা করি আমাদের যেসব ছেলেরা সার্ভিসে আসে, হ্যাঁ, জঙ্গল সুন্দর করে ঘোরানো এবং খাওয়া দাওয়ার দিকটা। আশা করি যারা এসেছেন, এমন তো নয় যে শুধুমাত্র আসবেন আগামীতে, অনেকে তো এসেওছেন, তারা যদি কেউ আজকে এই ভিডিওতে মন্তব্য করেন কি কৌশিক ভাইয়ের ওখানে কি আমার এখানে, আশা করি কেউ খারাপ মন্তব্য করার জায়গা নেই। তো যাই হোক, এটা মেসেজ আপনাদেরকে দিলাম। দু ভাই আমরা সুন্দরবন ভ্রমণ করাই এবং আমার জল ঘরে বসে ওর লজ দেখা যায় আর ওর লজের থেকে আমারটা দেখা যায়। তো আমার যখন লোক বেশি হয় ওর লজে থাকে, ওর যখন লোক বেশি হয় আমার লজে থাকে। আবার দু ভাইয়ের সব লোকজন নিয়ে এক বোটে আমরা কাজ করি, এতে কিছুটা আমাদের সুবিধা হয়। বল, ওই যে আমাদের বোটটা আসছে দয়াপুর বাজারে। আমাদের গেস্টরা সব উঠে একটু বাজার ঘোরাঘুরি করছিলেন, তারপরে ওখানে আমাদের কিছু রাতের কেনাকাটা ছিল, সেগুলো ওখান থেকে করে আর বোটটা এবার ঘাটে আসছে। আজ হচ্ছে দ্বিতীয় দিন। প্রথম দিন ওনারা এসেছেন গতকাল এসে রাত্রে আপ্যায়নে ছিলেন, পাশে যে রিসর্ট আছে ওখানে ছিলেন। আর আজকে ওরা জঙ্গল ঘুরে সারাদিন পরে এই আসছেন। বোটেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, দুপুরে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সবই বোটে ছিল। পাখির ডাক দেখুন, এই যে গাছের ঝোপের মধ্যে সবাই ছোট ছোট
ডাক পাখি, সেগুলো এই ঝোপের মধ্যে থাকে, এই বাঁশ ঝাড়ের মধ্যে। আর এই এখন ডাকছে, রাত্রেবেলা ওদের ডাক শোনা যায়। কেমন ঘুরলেন দাদা? হ্যাঁ, ভালোই ঘুরলাম। বাজারে ওঠা হয়েছিল, ওখানে দেরিটা হয়ে গেছে। হ্যাঁ, ওখানে জয়পুর বাজারে গেলাম, একদম বোটে যারা আছে হ্যাঁ, সকলের সঙ্গে। সকলের সঙ্গে ওখানে গিয়ে আপনারা যেহেতু কালকে একবার বাজারে গেছিলেন, উপর দিয়েও চলে আসতে পারতেন, দেখলাম যে একটু বৃষ্টি হয়েছে তো, কিন্তু রাস্তা আবার শুকিয়ে গেছে, আবার জুতো পায়ে দিয়ে যাওয়ার মতো হয়ে গেছে। রিস্ক নিলাম না, ওই জন্য ভালো করেছে, সঙ্গে অন্ধকার হয়ে গেছে। আছেন তো? হ্যাঁ হ্যাঁ, না ওনাদের খুব ভালো। সময় তখন হয়তো অন্ধকার মনে হচ্ছিল, কিন্তু এইটা ওঠানোতে আলো জ্বলেছে। সন্ধ্যেবেলা একটু চা করলাম, আর সঙ্গে মুখরোচক কিছু আছে। এটা হচ্ছে মোচার চপ বড়া, চার এখন অবস্থায় নেই, এখন এতে পেঁয়াজি টাইপের হয়ে গেছে। পেঁয়াজি টাইপের হয়ে গেছে, পেঁয়াজ টাজ বেশি করে পড়ে গেছে, অন্য কিছু হয়ে গেছে। পেঁয়াজু, যদিও এর পরে পকোড়া দুধ চা আসবে। দারুণ হাওয়া, সবকিছু মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। চাও ঠান্ডা হয়ে যাবে এক্ষুনি, চা ঠান্ডা হয়ে যাবে। ওনারা আসুন, পরে আপনারা খান। এই জলঘরের পরিবেশটা কেমন লাগে? এইটাই আমাদের এখানে যত গেস্ট আসেন এই জায়গাতে সবাই এসে বসেন। হাওয়াটা খুব সুন্দর, আর গোটা মাঠটা এখন পুরো জল। চাষ হয়নি, সব জলাশয় মতো। আসার পরে তো মানে এখানেই বসে থাকি সব। সামনের ওই রিসর্টে আলো জ্বলছে, আর ওদিকে আমাদের দূরের পাড়াগুলোতে আলো জ্বলছে। মানে যারা প্রথম আসবেন, এই যে অন্ধকারের পার হয়ে ওপারে এই আলোর বিন্দুগুলো, এগুলো একটা অন্যরকম অনুভূতি। মানে চোখে না দেখতে পেয়ে রাতের বেলা এসে প্রথমে যে ও পাড়াতে কি আছে ওদিকে। আপনাদেরকে বলছিলাম আমাদের আজকে গেস্ট আসবেন, তো তারা এসছেন, আপনাদের সঙ্গে পরিচয় করাবো। আর সেই বিকাল থেকে ওনাদের সঙ্গে গল্প গুজব হচ্ছে, কিন্তু এই ক্যামেরাটা এখন অন হলো রাতের ডিনারের সময়। আছে এখন খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, আর ডিমের অমলেট, পাঁপড় ভাজা, এই সমস্ত। আমার তো মাছ দিতে হবে। মাছ দেবো না? খাওয়ার সময় তবু একটুখানি কথা বলি। দাদারা, আপনারা কোত্থেকে আসছেন একটু যদি বলেন। আমরা এসেছি নদিয়া ডিস্ট্রিক্ট হাঁসখালি ব্লক থেকে। হাঁসখালি ব্লক থেকে। আর এই যে আমাদের দিদিভাই আমাদের ভিডিও প্রথম দিন থেকেই দেখেন, যেমনটা জানলাম আর কি কথা বলে। আর যখন ওনারা আসার কথা বলেছিলেন, দাদা তখনই বলেছিলেন যে আমার মিসেস আপনাদের ভিডিওর খুব ভক্ত এবং অনেক দিন ধরে দেখেন। আর এই আপ্যায়নকে তৈরি করার একেবারে শুরুর দিন থেকে উনি সবটা দেখছেন। দাদা গল্প করছিলেন যে ঠিক আছে, ওটা তৈরি হোক, যদি যাই ওখানেই যাব। সেই মতো ওনারা আজকে এসছেন, আমরাও ভীষণ খুশি। রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া কেমন হলো সেটাও একটু বলুন। খুবই ভালো ছিল। ইলিশ উৎসব চলছে এখন। ইলিশের উপরেই চলছে সব পুরি। ইলিশ পাতুরি এবং কচু শাক, ইলিশ মাছ দিয়ে মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, যেটা আমাদের বাঙালিদের মধ্যে একটা জনপ্রিয় খাবার। একদম খুবই ভালো হয়েছিল। আমাদের শীতকালের মেনু কিন্তু আলাদা থাকে। আর ইলিশ উৎসব যেহেতু নাম, তো ইলিশ মাছের উপরে পদ বেশি। আগামীকালও আছে ইলিশ। তাই তো দেখছি রাতেও খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা, একদম এটাও একটা ফেমাস খাবার। একদম।
বাঙালির খুব প্রিয়। লাইট খুলে নেওয়া হলো, তো অসুবিধা হচ্ছে না তো? না, এই পোকার জন্য একটু খোলা হয়েছে। যাতে বৃষ্টি বর্ষার দিন হ্যাঁ, খাবারে পোকা পড়ে গেলে মুশকিল। পলাশদার কথা তো বলার অপেক্ষা রাখে না, খুবই হেল্পফুল। থ্যাংক ইউ। আর বৌদির তো অক্লান্ত পরিশ্রম। সকালবেলা ভারী বৃষ্টির মধ্যে দাদারা বেরিয়েছেন বাড়ি থেকে। আমরাও ভোরবেলা থেকে ভাবছি যে আজকে ওনারা আসবেন, আর ভোরবেলা থেকে প্রবল বৃষ্টি, যদিও একটু বেলা বাড়ার সাথে সাথে আবার ঝলমলে রৌদ্র। উঠলেন আর বৃষ্টিও থেমেছে বোধহয়। সুস্মিতা বলছিল যে এত বৃষ্টিতে দাদা ভাই দিদি ভাইরা আসবেন কি করে। আমি বলি না, এই বৃষ্টিটা হচ্ছে। ভেবেছিলাম যে রাত্রে যখন 2টোর পর থেকে আমাদের ওখানে বৃষ্টি শুরু হলো, ভেবেছিলাম মনে হয় যাত্রাটাই মনে হয় ক্যান্সেল হবে। তারপরে যাক ভাগ্য ভালো ছিল, সে সময় একটু বৃষ্টিটা কমলো, তারপরে ট্রেনে উঠে পড়লাম। আসলে বৃষ্টি দিয়ে আপনাদেরকে অভ্যর্থনা জানানো হয়েছে, বর্ষার সময় তো, পরবর্তীতে ঝলমলে রোদ। ক্যানিংয়ে নামার পরেও সামান্য বৃষ্টি ছিল, কিন্তু লঞ্চে ওঠার পরে, বোটে ওঠার পরে কিন্তু বৃষ্টিটা চলে গেল। আকাশ পরিষ্কার, আকাশ পরিষ্কার, এবং সারাদিন কিন্তু পরিষ্কারই। গদখালি থেকে বোটে ওঠার পরে এক্সপিরিয়েন্সটা কেমন, অনুভূতিগুলো কেমন, পরিষেবা বা অন্যান্য দিক, প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে? দেখেন, সুন্দরবন আশা করি তো সবাই শুনেছেন এবং সবাই জানে, আমাদের পশ্চিমবঙ্গের একটা অন্যতম টুরিস্ট প্লেস। এটা তো বলার অপেক্ষা রাখেন। আর বর্ষার সিজনে এখানে তো বর্ষায় হ্যাঁ সবুজের সমারোহ, এক স্নিগ্ধ রূপ প্রকৃতির। আর সবুজের মধ্যে তো কালকে আপনাদের নিয়ে যাওয়া হবে মূলত। আজকে তো শুধু আংশিকভাবে দেখানো হয়েছে, কালকে একেবারে বনভূমির মধ্যে। একটু আগে কিন্তু দাদা ভাইয়েরা দেওয়াপুর বাজার থেকে ঘুরে এসছে, হ্যাঁ। বাবার সঙ্গে গেছিল পরে। না, বাজারে আমরা ভেবেছিলাম যে গ্রামের বাজার হয়তো তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু একদমই না, ফিলিংসটা 10টা আমাদের খোলা থাকে, 10টা পর্যন্ত। দেখলাম এখানে সবই খোলা রয়েছে। দাদা ভাই এসছেন, দিদি ভাই এসছেন, আর সম্ভবত দিদি ভাইয়ের মা উনি নাকি? একই রকম মুখে দেখে হ্যাঁ, মুখ দেখে সেটা অনুমান করেছি। আমি কথা আর জেনেছি। ছেলে রয়েছে 4 জন।